নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি শিমলা। আমি ভালো আছি বললে ভুল হবে, ভালো নেই বললেই চলে। তার কারণ শরীর অসুস্থ। আর বিগত অনেক দিন হলো যে আমি ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করি না। মানে যদি ইচ্ছা হয় তাহলে একটা ছোট শর্ট ভিডিও আপলোড করি। আর যেহেতু আমি বাংলাদেশ থেকে বলছি, বাংলাদেশে তো এটা রোজার মাস, বন্ধের মাস, এটা তো বন্ধ থাকে সারা মাসই। তো মেয়ের স্কুলটা বন্ধ, আর বাসায় ছিল অনেক গেস্ট। আমার বাড়ি থেকে লোকজন আসছিল অনেকে। তারা এসে প্রায় এক সপ্তাহ মতো ছিল। এক সপ্তাহ থাকার কারণে মনে করো আমি দুজনে থাকি, আমার মেয়ে আর আমি, কোনো ঝামেলা নেই। আরও দেখা যাচ্ছে কি আরও 5টা মানুষ যদি আসে তাহলে একটু ঝামেলা হয়ে যায় রান্না বান্না। মানে বুঝতেই তো পারছো, সংসারে তো অনেকই কাজ থাকে। তারপরে হচ্ছে এজন্য হচ্ছে ভিডিওটা করতে পারিনি। এখন থেকে ভাবছি যে টাইম টু টাইম ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। প্রত্যেক দিনই ভাবি, প্রত্যেক দিন কি রাতে ঘুমাতে যখন যাই, সিতি তুই সাউন্ড কমাই দাও মা, সাউন্ড কমাই দাও। রাতে যখন ঘুম পড়তে যাই তখন ভাবি যে কাল থেকে ভিডিও করব, ভিডিও আপলোড করব, এডিট করব, কত কিছু ভাবি। সকাল হলে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে। এখন 12টা মতন বাজে, দেখো এখনও বিছনাপাতি কিছুই তোলা হয়নি, এখন কাজকাম করব। তো দেখো ভিডিওটা। আর মূলত একটা টেনশনের ভিতরে আছি। যদি টেনশনটা চলে যায় তাহলে তো বলবো, যদি না চলে তাহলেও বলবো। এই যে কত বড় একটা টেনশন মাথার ভিতরে আছে, তারপরও যে মনে জোর নিয়ে সব কিছুই করতে হয়। পরে বলবো এই টেনশনের কথাটা, এখন আর বলবো না। আজকে আমি আমার ভিডিওটা দেখাতে দেখাতে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে আমার বাস্তব জীবনের কথা বা অভিজ্ঞতা। দেখো, আমার বিয়ে হয়েছে 2020 সালে, আর আমার মেয়ে হয়েছে 2022 সালে। তো জীবনটা শুরু কিন্তু আমার 2020 সালেই হয়েছিল। তার কারণ দেখো, একটা মেয়ে বিয়ে না হলে কিন্তু তার মেন জীবনের যে পার্টটা কিন্তু বিয়ের পরের শুরু হয়। দেখো, একটা বিবাহের আগের জীবনটা কেমন থাকে আর বিয়ের পরের জীবনটা ঠিকই অন্যরকম, একেবারেই অন্যরকম। যে লাইফস্টাইল আমি কাটিয়েছি সেটার থেকে ভিন্ন। তারপরে মনে করো বিয়ে হয়েছে 2 বছর পরে হচ্ছে আমার মেয়ে হয়েছে, স্বামী, মেয়ে, শাশুড়ি, পরিবারে আরও 5 জন নিয়ে, সবাইকে নিয়ে জীবনযাপন করা কিন্তু এতটাও সোজা না। আর সবার মন পাওয়া, বিশেষ করে সব কিছু করবে, তারপরে দেখবে কি এর মন পাবে না, তার মন পাবে না, এরকমটা হয়। এরকমটা হয়েছেও আমার সাথে। সব কিছু করতাম, তারপরও হচ্ছে মন পেতাম না, ভালো হতো না, কাজ এটা পছন্দ করতো না, ওটা ভালো লাগতো না, এরকম। এখন দেখো, আমি ঠিকই একা থাকি, একা সব কিছু আমার নিজের হাতে, সব কিছু। মনে করো যে আমার খেতে ইচ্ছা করছে না, রান্না করলাম না, ব্যাস শুয়ে থাকলাম। আমার এখন ভালো লাগছে না, আমি এখন বসে শুয়ে কাটাবো। বা আমার এখন ভালো লাগছে, আমি এখন একটু চিকেন রান্না করে খাই বা একটা মাছ রান্না করে খাই। বা আমার একটা মর্জি আছে, আমার সেই মর্জি মতন আমি চলছি এখন। আর এর বিয়ের আগের জীবনটাও ঠিক এমনই ছিল। মনে করো যেটা খেতে ইচ্ছা করতো, মাকে বলতাম যে মা এটা খাবো, মা ওটা রান্না করে দিত। কিন্তু আসলে বিয়ের পরে সাংসারিক জীবনে এসে কিন্তু সেটা আর হয়ে ওঠে না। সেটা হয়ে ওঠে না বলতে কি, হয়ই না। তার কারণ মনে করো সংসারে 5 জন থাকে, 5 জনের 5 রকম অভিমত থাকে। এজন্য হচ্ছে এই জিনিসগুলো হয়ে ওঠে না। এখন তো ঠিকই সব কিছু হয়, কিন্তু এখন একটা জীবনে এসে যদি হঠাৎ করে শোনো যে তোমার জীবন থেকে যে জিনিসটার জন্য সব কিছু, সেই জিনিসটাই আর নেই, তখন কি হবে? এরকম একটা ব্যাপার। তো আমাদের বাংলাদেশের আইন কানুন অনুযায়ী অনেক কিছুই ভালো না লাগলেও এটা আমাদের মেনে নিতে হয়, মেনে নিতে হবে। যেমন দেখো, বলতে কষ্ট লাগছে, এখন আমি আছি আমার বাসায়। আমি বিগত 11 মাস, প্রায় 1 বছর হচ্ছে আমি বাসা নিয়ে থাকি। সিধির বাবা যেখানে চাকরি করে, সিধির বাবা তো পুলিশের চাকরি করে, ও যেখানে থাকে আমি ওর কাছে থাকি। ও ডিউটি করে বাসায় আসে, এরকম কাছাকাছি, একেবারে ডিউটি স্থল থেকে কাছাকাছি বাসাটা নিয়ে থাকি। এখন হঠাৎ করে যদি শোনো যে তোমার চাকরিতে কোনো ঝামেলা হয়েছে, যে যখন তুমি ভর্তি হয়েছিলে চাকরিতে তখন তোমার কিছু একটা ঝামেলা ছিল, সেই কারণে এখন বর্তমান সরকার এসে এটাকে অবৈধ বলে গণ্য করছে, এটা আর থাকবে না।
তখন একটা মানুষের লাইফস্টাইল একরকমের হয়ে যাওয়ার পরে যদি সেই লাইফস্টাইলটাও যদি চেঞ্জ হয়ে যায় তাহলে মানুষের কি মানে করণীয় থাকে একটা বলতে পারো? মানে নদীর জল এক পাশে স্রোত হয়েই যাচ্ছে দাম করে যদি স্রোতটা ঠিকই উল্টো দিকে ঘুরে যায় তাহলে মানে কেমনটা হয়ে যায় না? তা জীবনটাও কেমন সেরকম হয়ে গেছে। এখন ভাবতেছি কি যে কি করব, কোন দ্বারায় হাঁটবো। তো থেপে কাজ পেলাম না, ভাবলাম কি যে ভিডিও করি, যাক কিছু তো হবে, কিছু তো করতে হবে। তার দিক হারিয়ে গেলে আমার দিক গড়াতে হবে, আমার দিক হারাই গেলে তার দিক গড়াতে হবে। এরকম কিছু নিয়েই তো আমাদের জীবন। দিন শেষে আমি মনে করি কি যে ঈশ্বর যেটা করে আমাদের জন্য ভালোর জন্যই করে। ঈশ্বরের পরে কারোরই কোনো হাত নেই। ঈশ্বর যেটা করবে সেটা ভালোর জন্যই করবে, ভালো হোক বা খারাপ হোক। যদি খারাপও হয় সেটাই আমাদের কাছে মেনে নিতে হবে, আমাদের কাছে ভালো মনে করতে হবে, এরকমটা। তো গতকালকে সারা দিন স্মৃতির বাবা অনেক অসুস্থ ছিল, অনেক বলতে খুবই অসুস্থ ছিল। মানে তার পেটে বদহজম হয়েছিল, গ্যাসের পরিমাণটা এত বেড়েছিল মানে সেটা কল্পনার বাইরে। ও অনেক খায় কিন্তু ওর গ্যাসের সমস্যা হয় না। কিন্তু ইদানিং হয়েছে কি, ইদানিং মনে করো একটু খাওয়ার গরমিল হলেই অ্যাসিডিটির সমস্যাটা খুবই বেড়ে গিয়েছে। দেখো মানুষের কিন্তু একটা বয়স থাকে, সে বয়সে এসে কিন্তু একটু সমস্যাটা বেড়েই যায়। গতকালকে রাতে এই যে পিঠাগুলো দেখতে পাচ্ছ, গতকালকে রাতেও না মানে আজকে সকালেই দিয়েছে পিঠাগুলো, ছানার মিষ্টি আর বাটি সাপটা পিঠা, কুলি পিঠা আর এমনি মিষ্টি। তো এই যে খাবারটা আমার বাসায় পাঠিয়েছে, আমি তো ভাড়া থাকি নিচতলায়, 3 তলার ভাড়াটিয়া আমাকে পাঠিয়েছে, অনেক যত্ন সহকারে পাঠিয়েছে। আর পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল খেতে। তো গতকালকে একাদশী ছিল, সেহেতু মা সকালে রান্না করে পারনা করে রেখে গিয়েছিল গাবলায় 2টো প্রসাদের ভাত, আমি সেগুলো খেয়ে নিয়েছি। এখন ওই বেলা 1টা মতন বাজে। তো ভাবছি কি যে এত চিন্তা করব না, চিন্তা করলে কিছুই হবে না, ঈশ্বরের কাছে বলা ছাড়া কোনো কিছুই নেই। এখন ঈশ্বরের কাছে কামনা করছি, ঈশ্বর যেন সব কিছু তুমি সহায় হয়েও, এরকম বলে তারপর ধড়পড় করে উঠেছি। ওঠার পরে ভাবছি কি যাই নিজে কাজ করি, মনটা ভালো থাকবে, এটা ছাড়া কোনো উপায় নেই। তবে আমি এটা বিশ্বাস করি যে মনে করো কি তোমার আজকে জীবনটা এমন আছে, কাল কিন্তু এমন থাকবে না, ঘুরতেও পারে, এরকমটাই আমি ভাবি। তো আমি কি আর বলবো, সব কিছু দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলেও মনটা ভালো থাকবে। এই জন্য সব কিছু পরিষ্কার করে রেখে দিলাম। দেখো ইদানিং কিন্তু মনে করো কাজের চাপ একটু বেড়েছে বলতে কি, গত 4-5 দিন আগে আমার বাসায় অনেক গেস্ট ছিল। তো সেই গেস্টগুলো চলে গিয়েছে, এখন কিন্তু মনে করো যে ফ্রি আছি। তারপরে পরিষ্কার করেছিলাম ঘর গতকালকে, আজকে তেমন না, আজকে হালকা পাতলা আছে, বিছনা উঠালাম, ঘর ঝাড়ু দিলাম, তারপর টেবিল পরিষ্কার, কিচেন পরিষ্কার, এরকমটা করতে করতেই কিন্তু দিন ঠিকই পার হয়ে যায়। মানে মনে করো কি সকালে ঘুম থেকে যদি একটু বেলা করে উঠি, ওদিনকে আর কাজের মানে পিঠ পাই না, যে কোনটা থুয়ে কোনটা করব, এটা রেখে ওটা করলে ওটা করতে দেরি হয়ে যায়, এটা থুয়ে ওটা করতে গেলে দেরি হয়ে যায়, এরকমটা হয়। আর সকালবেলা ঘুম থেকে উঠতে এত আলসেমি লাগে, এই জন্যই সব কিছুতেই পিছিয়ে পড়ে যায়। এখন থেকে ভাবছি কি যে একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো। প্রত্যেক দিন রাতে ভাবি জানো যে আজকে গতকাল মানে আগামীকাল সকালে ঘুম থেকে উঠবো, উঠে সব কাজ করব, এদিক সেদিক ভেবে চিন্তে রেখে দিই, ঘুমাতে যাই, ঘুম থেকে উঠতে আর পারি না। এটা প্রত্যেক দিনের অবস্থা। শাশুড়ি মা কানের কাছে ঘ্যান ঘ্যান করে যে কেন ঘুমের থেকে উঠছিস না এখনো, অনেক রাত হয়েছে, কেন ঘুম থেকে উঠছিস না, মানে বউদের কাজ কি এটা, অনেক কথা, তারপরও উঠি না, কানে তুলো মেরে শুয়ে থাকি, এরকম একটা ব্যাপার। তো রান্নাঘরটা যতই পরিষ্কার করি এটা বারবারই অপরিষ্কার হয়, তার কারণ যে জিনিসটা ব্যবহার বেশি হয় সেই জিনিসটা অপরিষ্কারও বেশি হয়। এজন্য রান্নাঘরের দিকটা ব্যবহার বেশি হয়, তো এই জন্যই এটা একটু অপরিষ্কারও বেশি হয়। সারা বাসায় তো আর কোনো কাজ নাই, যত দেখো আমার বাসা কিন্তু অনেক বড়, এই বড় বাসায় থেকে আমার রুমের মানে বড় বড় রুম আছে, ডাইনিং স্পেস আছে, সেইখানে কিন্তু কোনো কাজ নেই। কাজ কিন্তু আমার এই ছোট্ট একটু কিচেন, এইখানেই সব কাজ। এই জন্য এখানে বেশি নোংরা হয়। এটা শাশুড়ি মায়ের রুম, এখানে সিংহাসন পাতা আছে,
তো সকালবেলা ঘুম থেকে উঠে উনি তো একটু মানে করে গিয়েছিল, তারপরে হচ্ছে আমি আর একটু পরিষ্কার করে হচ্ছে ঝাড়ু দিচ্ছি। মা কিন্তু সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে স্নান করে পূজা দিয়ে তারপরে হচ্ছে বাসা থেকে গিয়েছে। আর এখন হচ্ছে ওই একটা মতো বাজে, তা আমি আমার রুম পরিষ্কার করেছি বিধায় হচ্ছে আমি এই রুমটাও পরিষ্কার করলাম। তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু মনের মধ্যেও ভালো লাগে, দেখবে অন্যরকম একটা ফিল হয়। আর যদি তোমার ঘরদোর নোংরা থাকে না, তাহলে দেখবে তোমারও ভালো লাগবে না। তো এখানে হচ্ছে মেয়েকে স্নান করাবো, যেহেতু মানে 1টা বেজে গিয়েছে, তো ভাবছি কি যে গ্যাসে একটু জল গরম করতে দিয়ে আসি। তার কারণ ওকে তো জল গরম ছাড়া আবার স্নান করানো যায় না, এখনও তো পুরো গরম পড়ে না, এই জন্য হচ্ছে ট্যাঙ্কির জল গরমও হয় না, এই জন্য হচ্ছে একটু জল হালকা কুসুম গরম করে জলের সাথে ভাঁজ করে তারপরে হচ্ছে স্নান করাবো। তো জলটা গরম দিয়ে দেখি সিঁথির কাছে যাই ও কি করছে। আর ভাত রান্না করে রেখেছিল, আমি এখনো পর্যন্ত ভাত টাত কিছুই খাইনি, এখন বসে বসে একটু পিঠা খাই। আজকে হচ্ছে ঘুম থেকে উঠেছি 10টা নাগাদ, 10টা বাজে তখন উঠে আবার সোফার পরে কিছুক্ষণ শুয়েছিলাম। পরে শরীরের মধ্যে যদি শরীর যদি ভালো না থাকে কোনো কিছুই ভালো লাগে না, মন ভালো না শরীর ভালো না সব কিছুই একসঙ্গে চলছে। কী যেন হয়েছে যে মুখে চুলকানোর পরে অ্যালার্জির মতন ফুলে ফুলে উঠছে, কী যেন হয়েছে। এখন 1টা বাজে, 1টা আজান দিয়েছে, অথচ এখনও কিছু খাইনি। হয়েছে পিঠা দিছিল, ওইখান থেকে একটা পিঠা খেয়েছি। আর সিঁথি কিছু খাইনি, ও উঠেছে 11:30টার সময়। এখন একটু মোটামুটি মনে করো বিছনাটা উঠালাম, ঘরটা ঝাড় দিলাম। ঘর অবশ্য সকালে আমার শাশুড়ি মা ঝাড়ু দিয়েছে। উনি রান্না করেছিল সকালে হেলাঞ্চা শাকের তরকারি, ছোট মাছ দিয়ে, আর হচ্ছে আলু সেদ্ধ ভাত রান্না করেছিল। তো সেগুলো আছে, আমি এই জন্য রান্নার ঝামেলাটা আজকে নেই। আমি দেখবো ফ্রিজে কলার মোচা আছে, তারপরে টক শাক আছে, ফুলকপি ওলকপি সব কিছুই আছে। দেখি যদি সিঁথির আবার কিছু খায় তাহলে রান্না করব, না হলে রান্না করব না। যেহেতু মনটা ভালো না, সেহেতু রান্না বান্না খাওয়া দাওয়া অত ভালো লাগছে না কিছু। তো সিঁথিকে গরম জল বসিয়ে এসেছি, সিঁথিকে এখন স্নান করিয়ে দেব। কি বলবো আর কি না বলবো, আগে দেখি কিছু ঠিক হয় নাকি। যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে বলবো, আর যদি সব কিছু ঠিক না হয় তাও বলবো। এখন আর কিছু বলবো না। মনের ভিতরে যে একটা যুদ্ধ চলছে, এই যুদ্ধটা না জানি কবে থামবে। এটা বলার মতন ভাষা নেই, খুঁজে পাচ্ছি না যে কি বলবো আর কি না বলবো। যাই হোক, সব কিছুর উপরে ঈশ্বর যেটা করবে সেটা মেনেই নিতে হবে। ঈশ্বরের পরে কারোরই কোনো হাত নেই, ঈশ্বর যেটা করবে সেটাই আমাদের মেনে নিতে হবে, তাই ছাড়া কোনো গতি নেই। তো দেখতে থাকো। কলে জলটা ছেড়ে দিয়ে এসেছি, মানে এই যে দেখো ট্যাপে জলটা ভরতে, বালতিতে জলটা ভরুক, আর এদিকে জলও গরম হয়ে গিয়েছে। এখন জলটা হচ্ছে মিশিয়ে সিঁথিকে স্নান করব। দেখো সকালে ঘুম থেকে উঠে ওর যদি আর কোনো কাজ থাকে, একটু বই পড়ে নাকি নামঝম পড়ে, তারপরে হচ্ছে ফোনটা কোথায়, বাবার ফোন থাকলে বাবার ফোন, মার ফোন থাকলে মার ফোন, মার ফোন না থাকলে ঠাম্মার ফোন, এরকম করে ওর দিনগুলো পার করতে চায়। কিন্তু গার্জিয়ান হিসেবে মনে করো সবসময় ফোন দেখলে তো ওর চোখের সমস্যা হবে, আরও কত প্রবলেম হবে। এজন্য হচ্ছে ফোন দেখতে দেই না। ওকে বলছি মা স্নান করতে যেতে হবে, ও ওইখান থেকে নড়ে কি চড়ে এই অবস্থা। মাঝে মাঝে যে কি বিরক্তকর একটা ব্যাপার হয়, চর কিল না দিলে হচ্ছে একটা কাজও ঠিক মতন ও করতে দেয় না আমাকে। দেখো আমি হাত ধরে টানছি আর ও ওখানে শুয়ে পড়ছে। তারপরে তো চর একটা মেরেছি, চর মারার পরেও ও হচ্ছে কি মানে আমাকে তো ভয় পায় না। দেখো সবাই যদি মানে একরকম বিহেভ করে তাহলে কাউকেই ভয় পাবে না। আমি তো মনে করো সবসময় ওর সাথে একই রকম বিহেভ, কথা না শুনলেই মারধর, এজন্য হচ্ছে ও আমাকে বেশিই ভয় পায় না। আর এখানে ক্যামেরা পাতা দেখেই হচ্ছে ও এসে দাঁড়িয়েছে ক্যামেরার সামনে। মানে ওর ভাবটা যে কি অন্যরকম করে আমি মাঝে মাঝে বুঝি না। মানে ক্যামেরার সামনে এসে যদি দেখে যে ক্যামেরা পেতেছি রে ভাই, মুখটা দেখা যাচ্ছে ওর আয়নার মতন, একেবারে সাথে সাথে ক্যামেরার সামনে গিয়ে ভঙ্গি ভাঙ্গা শুরু করে দেবে।
ওকে স্নান করালাম, তো ওকে স্নান করানোর পর একটু ঘুম পড়াবো, কিন্তু ঘুম পড়াতে গেলে ঈশ্বরের কৃপায় যদি ঘুম পড়েছে, এ কথা সে কথা ও কথা দিয়ে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুম পড়তে গেলে বলে কি যে আমি বই পড়বো, আমাকে বই পড়াই দাও। বই পড়ার সময় বলে কি যে মা আমার খিদে পেয়েছে, আমার ঘুম পেয়েছে, মানে সে কি বাহানা, মানে ওর বাহানার কোনো শেষ নেই, বুঝেছো? এই যে পিচ্চিটা, এই পিচ্চিটার বাহানার কোনো শেষ নেই। আর অতটুকু মানুষ, ও কিভাবে যে বোঝে যে এখন ঘুমোতে নিয়ে আসছে মা, একটা বাহানা করি, বা এখন খাওয়াতে নিয়ে আসছে, তখন অন্য কিছু বলে, মানে খেতে চায় না, ঘুমোতে চায় না, বই পড়তে চায় না, শুধু একটাই অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে ফোন দেখবে। আর এই ফোনের পিছনে যে ও এত সময় দেয়, মাঝে মাঝে বিরক্ত ধরিয়ে তো দেয়ই, তারপরে ধরালে কি করব বলো? মানে ও ছোট মানুষ তো, চিল্লাচিল্লি করে, পরে রাগ করে ফোন দিয়ে বসিয়ে রাখতে হয়, সেটা ছাড়া কোনো উপায় থাকে না। এখনো দুপুরবেলা তো, মানে ও এখন তো 1টা বেজে গিয়েছে, ওকে তো কিছুই খাওয়ানো হলো না, ও উঠেছেই 11টার সময়, সকালের খাওয়ার টাইম শেষ হয়ে যাওয়ার পরে উঠেছে। তো মা একটা আলু সেদ্ধ দিয়েছিল, তো আলু সেদ্ধ জল দিয়ে ভাতটা মেখে দিচ্ছি, ঝালও কম লাগবে, মানে ঝাল দিচ্ছি না, তো ওই জন্য হচ্ছে জলও মানে খাইতে বায়না করবে না। আর খাওয়াতে গেলে আগে নিয়ে বসতে হবে জল, ঝাল হোক আর না হোক বলবে কি অনেক ঝাল। তো আলু সেদ্ধ তো মোটেও ঝাল দিই না, যে লবণ আর জল দিয়ে হচ্ছে, আর আলু সেদ্ধ দিয়ে ভাত মাখালে হচ্ছে একটু এঁটোলো হয়ে যায়, তো যার কারণে একটু জল দিলে মানে একটু নরম নরম হয়, মানে খেয়ে ফেলে তাড়াতাড়ি। আর হচ্ছে যদি জল না দেওয়া হয় তাহলে আঠার মতন হয়, ও খেতে চায় না, ওটার গলা বুজে আসে, এজন্য হচ্ছে একটু হালকা করে জল দিয়ে দিচ্ছি। দেখবা খাওয়াতে গেলাম, খাওয়াতে গেলে কি বাহানাটাই না করে, দেখতে থাকো না, দেখো। ওকে খাওয়াতে গেলে ও যে এত বায়না করে, আমার কাছে মনে হয় কি প্রত্যেকটা বাচ্চারাই মনে হয় এমন। জানো, আমার একটা ননদের ছেলে আছে, সে যে এত সুন্দর ভাত খায়, বাইরে ভাই তার ভাত খাওয়া দেখতে ইচ্ছা করে। মানে হাঁটু গেড়ে বসে, আসন গড়ি দিয়ে বসে, হাঁটুর পরে হাতটা রাখে মোট পাইয়ে, আর এক হাতে ভাত মাখে আর খায়, আর বলে কি, আমার বাসায় গতদিন আসছিল, আমাকে বলে যে মাম্মি মাথা খাবো, মাছের মাথা, তাও শোল মাছের মাথা। আমি শুনে তো অবাক, মাথাটা রেখেছিলাম একজনকে দেওয়ার জন্য, যেহেতু ভাগ্নে চেয়েছে, তাকে না দিলে হয়? আমার সিঁথির থেকে 4 মাসের ছোট, তাহলে বোঝো, আমি যাকে ভাত খাইয়ে দিচ্ছি তার থেকে 4 মাসের ছোট একটা বাচ্চা আমাকে বলে মামি আমি মাথাটা খাবো। তো আমিও দিয়েছি মাথাটা, এবার ও মাথাটা যে এত সুন্দর খেলো, আমি শুধু দেখলাম, শুধু উপরের যে চারাটা ছিল ওইটা রেখে দিয়ে গিয়েছিল, ওইটা ও খেতে পাচ্ছিল না। তো পরে বলছে কি যে মা তুমি খেয়ে নে, ওর মাকে বলছিল। তো দেখো, আমি ওকে খাইয়ে এখন হচ্ছে আমি খাবো, আমি কিছুই খাইনি সকাল থেকে। এখন ভাবছি কি যে পিঠা দিয়ে গিয়েছে, একটা পিঠা খাই, একটা পিঠা খেয়ে জল খেলে হচ্ছে আমার খিদেটাও নিবারণ হবে। আর সত্যি কথা বলতে খেতে কিছু ইচ্ছা করছে না, মনের ভিতরে একটা অশান্তি কাজ করছে, সে অশান্তির কারণে কি খাবে, খিদেই হচ্ছে না তার খাওয়া। তো এই পিঠাগুলো মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে, তো এই জন্য হচ্ছে ভাবছি কি খেয়ে ফেলি। এখন হচ্ছে বিকাল 4টে বাজে, এখন আমার মেয়ে বিরক্ত করতেছে এরকম যে, মানে ওই একদিন কি হয়েছে কি, আমি রুটি কেটে কেটে ওকে লুডুস রান্না করে দিয়েছিলাম, সেদিনকে বাসায় লুডুস ছিল না, সেদিনকে রুটি বানিয়ে সেই রুটিটা আবার ছুরি দিয়ে কেটে কেটে লম্বা লম্বা করে বানিয়ে দিয়েছিলাম, ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। এখন সেই কথা মনে পড়েছে, এখন সেই লুডুস খাবে, এখন সেই লুডুস তো আমার এখন ভালো লাগছে না, এই জন্য আমি পারলাম না বানাতে। আজকে তো ঘরে লুডুস ছিল, ওই যে লুডুস বানিয়ে দিয়েছে। এই খাবার খা, অসুবিধা বুঝতেছিস কেন? অনেক গরম।